নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার ডালনার রেসিপি। অনেক বন্ধুরাই আমায় জানিয়েছেন বাড়িতে ছানার ডালনা রান্না করা হলে ছানার বলগুলো অনুষ্ঠান বাড়ির মতো অতটা স্পঞ্জি হয় না। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই রেসিপি ফলো করে ছানার ডালনা তৈরি করা হলে ছানার বলগুলো একদম নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে, রসগোল্লার মতো। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই ছানার ডালনার ছানার বলগুলো তৈরি করার জন্য আমি একটা ডো বা মণ্ড তৈরি করে নেব। আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ কাটিয়ে তৈরি করতে হবে। ছানার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ মতো ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো গ্রেট করা আদা নিয়েছি। আদাটা এভাবে হাত দিয়ে চিপে শুধু আদার রসটুকু এর মধ্যে দিচ্ছি। হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব জাস্ট 1 পিঞ্চ মতো আমচুর পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেব ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপকরণ, সেটা হলো খোয়া ক্ষীর। আমি এখানে 3 টেবিল চামচ খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা দোকানের কেনা খোয়া ক্ষীর এখানে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা যেন মিষ্টি ছাড়া খোয়া ক্ষীর হয়। খোয়া ক্ষীর আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ফুল ক্রিম দুধ জাল দিয়ে ক্রমাগত ঘন করতে করতে একদম শুকনো করে নিলেই কিন্তু খোয়া ক্ষীর তৈরি হয়ে যায়। খোয়া ক্ষীরটা দেওয়ার পর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো ময়দা। পরে চেক করে যদি দেখা যায় ময়দার পরিমাণ কম হচ্ছে তাহলে আরও কিছুটা ময়দা পরে মেশানো যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। খাওয়ার সোডা দেওয়া হলে তবেই কিন্তু ময়দার বলগুলো নরম তুলতুলে এবং স্পঞ্জি তৈরি হবে। এবার আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের ছানার ডো বা মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার এর থেকে ছানার বলগুলো তৈরি করতে হবে। তো আমি এখানে কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি ছানার বলগুলোর ভেতরে দেওয়ার জন্য। এই ছানার ডো বা মণ্ডটা থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে দু হাতের সাহায্যে সেটাকে গোল করে তারপর তার মাঝখানে এরকম একটা বাটির মতো তৈরি করে একটা কিশমিশ দিয়ে আবার এটাকে একটা বলের মতো গোল করে নিতে হবে। মানে সাইডগুলোকে এভাবে একত্রিত করে ভালো করে সিল করে দিয়ে তারপর দু হাতের তালুর মধ্যে রেখে এভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নিতে হবে। একই রকমভাবে বাকি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নিতে হবে। ছানার মণ্ডটাতে ময়দার পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ছানার মণ্ডটা থেকে ছোট্ট একটা বল এভাবে তৈরি করে হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। এই সময় যদি দেখেন ছানার বলটা ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ছানার মণ্ডটার মধ্যে ময়দার পরিমাণ কম হয়েছে। তখন মণ্ডটার মধ্যে আরও কিছুটা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে দেখুন ছানার বলটা কিন্তু ভাজতে গিয়ে ভেঙে যায়নি, একদম পারফেক্টলি ফ্রাই হয়েছে এটা। তার মানে ছানার মণ্ডটা যেটা তৈরি করেছি তার মধ্যে ময়দার পরিমাণ একদম ঠিক আছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বাকি সমস্ত ছানার বলগুলো ফ্রাই করার আগে আমি এখানে গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে এবং জাস্ট 1 পিঞ্চ মতো হিং ফোড়নের জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় এবং ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদাটা দেওয়ার পর একটু তেল ছিটকায়, সেই জন্য আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এর টেম্পারেচারটা একটু কমে যায়, কারণ এরপর আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দেব। 100 গ্রাম টক দই মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করেছি। আর টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। রুম টেম্পারেচারে আসার পর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই ব্যবহার করবেন রান্নায়।
টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব, তারপর লো ফ্লেমে রেখে মিনিট 5 এই মশলাটাকে কষাবো। তবে মশলাটাকে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে থাকতে হবে। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে আমি এদিকে পাশের বার্নারে কিছুটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ছানার বলগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু ছানার বলগুলো ছাড়বেন না, তাতে এগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। আমি এখানে দুটো ব্যাচে ছানার বলগুলো ফ্রাই করে নিচ্ছি। হালকা বা মাঝারি গরম তেলের মধ্যে ছানার বলগুলো দিয়ে এগুলোর ওপর থেকে এভাবে তেল দিতে থাকতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ছানার বলগুলো ফ্রাই করতে হবে। ছানার বলটা ভাজতে ভাজতে মাঝে মধ্যে এদিকে মশলাটাকেও নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। 2-3 মিনিট মতো কষানোর পর এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 10-12টা মতো গোটা কাজু বাদাম মিক্সিতে মিহি করে বেটে আমি এখানে দিয়েছি। কাজু বাদাম বাটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। এই সময় আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, তবে কিশমিশ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। মশলাটাকে টোটাল মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু জলটা গরম করেই এখানে ব্যবহার করবেন। আর যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা এখানে সেই হিসেবেই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছানার বলগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই যাতে একটু গ্রেভি থাকে এর মধ্যে আমি আরও একটু জল এখানে দিয়ে দিলাম। ভালো করে সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। এদিকে দেখুন আমাদের প্রথম ব্যাচের ছানার বলগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ছানার বলগুলোর চারিদিক থেকে। এবার আমি তেল ঝরিয়ে ছানার বলগুলোকে তুলে নেব। দেখুন ছানার বলগুলোর মধ্যে কি সুন্দর একটা কালার এসেছে। একই রকমভাবে আরও একটা ব্যাচে বাকি ছানার বলগুলো আমি ভেজে নেব। এদিকে প্রায় 7-8 মিনিট মতো রান্না করার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে তাই টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেওয়া কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের ছানার ডালনার গ্রেভি এখানে একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করার পর এবার ভেজে রাখা ছানার বলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো যখন গ্রেভিতে দেওয়া হবে তখন যেন ছানার বলগুলো হালকা গরম থাকে, এটা খেয়াল রাখতে হবে, একদম ঠান্ডা হয়ে যেন না যায়। এই কারণে গ্রেভি তৈরি এবং ছানার বলগুলো ফ্রাই এই দুটো কাজ আমি একসঙ্গেই করছিলাম। ছানার বলগুলো গ্রেভিতে দেওয়ার পর একবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ অবস্থাতেই এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দিতে হবে। প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। ছানার বলগুলো যতটা গ্রেভিটা অ্যাবজর্ব করা ততটা করে নিয়েছে। অনেকটাই দেখুন গ্রেভি কমে গেছে এই সময়, আর গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে গেছে। আমাদের দারুণ সুস্বাদু ছানার ডালনা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার একটা ছানার বল আমি এখানে একটা বাটিতে নিয়ে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কাটার সময় আশা করি এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতর থেকে এই ছানার বলগুলোর টেক্সচারটা দেখুন, খুব সুন্দর স্পঞ্জিও হয়েছে এই ছানার বলগুলো।
তাহলে এরকম একদম রসগোল্লা বা গোলাপ জামুনের মতো নরম তুলতুলে এবং স্পঞ্জি ছানার বল বানিয়ে আপনারাও বাড়িতে এই নিরামিষ ছানার ডালনা তৈরি করুন একদম অনুষ্ঠান বাড়ির মতো করে। আর অবশ্যই জানাবেন আমায় রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।